আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাদির আশরাফ। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বছর ঘুরে আবারও এসেছে রক্তরাঙা ফেব্রুয়ারি। বিকেলে শুরু হবে বাংলা একাডেমির অমর একুশের বইমেলা। গভীর ষড়যন্ত্র ও মহাপরিকল্পনার অংশ হিসেবে 10 ট্রাক অস্ত্র উদ্ধারকারীদেরই দেওয়া হয়েছে ফাঁসির দণ্ড, অভিযোগ বিএনপি নেতাদের। অস্ত্র পাচারে বেগম জিয়া ও তারেক রহমান জড়িত বললেন খাদ্যমন্ত্রী। ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে বিএনপির আন্দোলন, অভিমত যোগাযোগ মন্ত্রীর। রাজধানীতে হার্বাল চিকিৎসার নামে চলছে প্রতারণা। সব রোগের নিরাময়ের আড়ালে ভণ্ড হেকিম কবিরাজদের হাতে সর্বশান্ত হচ্ছে মানুষ। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এই মাসেই বীর বাঙালির বুকের রক্তে অর্জিত হয় মাতৃভাষার অধিকার। মায়ের ভাষা বাংলা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার তৎকালীন পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্র রুখে দেওয়ার মাস। ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাসের পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা রক্ষায় প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। বিশ্বের ইতিহাসে বাংলাই একমাত্র ভাষা যা রক্ষা করতে হয়েছে বুকের রক্ত দিয়ে। পরবর্তীতে গণ আন্দোলন ও মুক্তি সংগ্রামেও ভাষা আন্দোলনের চেতনা উজ্জীবিত করেছে বাঙালিদের। তাই তো আত্মত্যাগের এ মাসের 21 তারিখ পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘ। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখন বিশ্ববাসীও গভীর শ্রদ্ধায় স্মরণ করে ভাষার জন্য জীবন উৎসর্গ করা সেই শহীদদের। আজ বিকেলে শুরু হবে অমর একুশের গ্রন্থমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ হয়েছে স্টলের সাজগোজ সহ যাবতীয় প্রস্তুতি। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হবে বাংলা একাডেমি পুরস্কার 2013। এবার মোট 299টি প্রতিষ্ঠানকে 534টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের অংশে 232টি, মূল প্রকাশনা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 432টি ইউনিট। সংবাদ সম্মেলনে বিভিন্ন পরিকল্পনার কথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক। মেলায় থাকছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা। রাত 12টা 1 মিনিটে মোমবাতি জ্বালিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে স্বাগত জানিয়েছে আওয়ামী যুবলীগ। ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুবলীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। গভীর ষড়যন্ত্র এবং মহাপরিকল্পনার অংশ হিসেবে 10 ট্রাক অস্ত্র উদ্ধারকারীদেরই ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে, অভিযোগ বিএনপি নেতাদের। ক্রসফায়ারের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। সরকার এবং নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন করতেই বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন দলটির নেতারা। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমান সরকার 5% মানুষের সরকার। দেশের 95% জনগণই এ সরকারের বিপক্ষে। জনগণ নির্বাচনে অংশ না নিয়ে নির্দলীয় সরকারের পক্ষে রায় দিয়েছে। এবার উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারকে আবারও না বলবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের আমাদের আন্দোলন না। 10ম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এবং রাজনৈতিক দলগুলি প্রত্যাখ্যান করে আপনাদেরকে গলায় গামছা দিয়ে আমরা উপজেলা নির্বাচনে যাচ্ছি, বাকিটুকু অপমান করা এবং চূড়ান্তভাবে এই সরকারের আর এই গৃহপালিত নির্বাচন কমিশনের মুখোশটা জনগণের কাছে আমরা একটু খোলামেলা করতে পারি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 10 ট্রাক অস্ত্র মামলা যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের অধিকাংশই জাতীয় নিরাপত্তার সাথে জড়িত ছিলেন। অস্ত্র মামলায় ফাঁসি হয়, এটা আজ পর্যন্ত আমি কোনো নজির পাইনি এবং এই রায়টা উপর থেকে গেছে না বাইরে থেকে আসছে এটা নিয়েও কথা আছে। জাতীয় নিরাপত্তা সংস্থার ডিজির যদি কপালে এইটা হয়, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের কপালে যদি এইটা জুটে, সে জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের ফাঁসি হয়, তাহলে আগামী দিন জাতীয় নিরাপত্তা কতটুকু হুমকির সম্মুখীন হবে এই বিষয়টা আমার মনে গভীরভাবে।
এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই 10 ট্রাক অস্ত্র মামলার আসামিদের ফাঁসি দেওয়া হয়েছে। যারা অস্ত্র ধরলো তাদের বিরুদ্ধেই বিচার করে তাদের রায় দেওয়া হলো। এটা প্রহসনগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য গভীর ষড়যন্ত্র এবং একটি মহাপরিকল্পনার অংশ। রিজভী আহমেদ বলেন, নেতাদের জেলে রেখে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা চলছে। তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 10 ট্রাক অস্ত্র পাচারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে বিএনপির আন্দোলন। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। নবাবগঞ্জের 7 জন শহীদের স্মরণে রাজধানীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা দাবি করেন, পাকিস্তান এবং তাদের গোয়েন্দা সংস্থা ছাড়া বিদেশে বেগম জিয়ার আর কোনো বন্ধু নেই। আলোচনার কথা বলে এক ধাপ এগিয়ে গেলেও 2 ধাপ পিছিয়ে নতুন ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন তারা। সেই প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ মদতে, প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পার্শ্ববর্তী দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে মদত দেওয়ার জন্য, সরবরাহ করার জন্য অস্ত্র আসে এবং রুট হিসাবে ব্যবহার সেই দেশের মাটি এবং সেই দেশের সমস্ত প্রশাসন আজকে যাদের সাজা হয়েছে। আমাদের দেশের মাথা হেট হয়ে যায় একটি দেশের, একটি রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন এরকম কাজটি করে। সেই প্রধান নির্বাহীর পুত্র তার হাওয়া ভবন এই কাজটির সাথে জড়িত ছিলেন। আজকের মামলার রায়ে স্পষ্ট হয়ে গেছে। এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আবারও বলেছেন, বিএনপি নির্বাচনে না আসার সিদ্ধান্ত ছিল পুরোটাই ভুলে ভরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বিরোধী দল জাতীয় নির্বাচন করেনি, এখন তারা বুঝতে পারছে যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাদের আন্দোলন ভুলে চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, সরকারকে বৈধ স্বীকৃতি দিয়েই বিএনপিকে আলোচনায় আসতে হবে এবং এই নির্বাচিত সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েই তাকে আলোচনায় বসতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় জামাত নেতা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে হরতালের এই ঘোষণা দেন। তিনি বলেন, সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিন হওয়ায় শুক্রবার মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভিড়ের কারণে পছন্দসই পণ্য খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় দর্শনার্থীদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। শুক্রবার দুপুর গড়াতেই ক্রেতা দর্শনার্থীর ঢল নামে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ভিড় ঠেলে পছন্দের পণ্য খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় ক্রেতাদের। অন্যান্য জায়গায় হয়তো ঘুরা এখানে যেটা পাওয়া যাবে সেটা তো পাওয়া যাবে না, তবে মেলার মধ্যে জিনিসপত্রের দাম কোনো কোনো স্টলে আবার বেশি। প্লাস্টিকের জিনিস নিতে আসলাম, দেখছি ঘরের যেটা ভালো লাগে আর কি সেটাই নিব। পা ফেলার জায়গা ছিল না প্লাস্টিক সামগ্রীর দোকানগুলোতে। বিদেশি প্যাভিলিয়ন থেকে শুরু করে আসবাবপত্রের শোরুম, সবখানে ছিল উপচে পড়া ভিড়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের ভিড়ে সরগরম বাণিজ্য মেলা। পছন্দসই ডিজাইন পাচ্ছি, আর আমাদের নতুন সংসার গোছানোর জন্য এখানে ভালো দামেও পাওয়া যাচ্ছে। আমি এখানে মজা করবো, আইসক্রিম খাবো, মেলায় ঘুরতে আসছি। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় নারীদের প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। ভিড় ঠেলে ক্লান্ত হলেও কারো মনে ছিল না বিরক্তির ছাপ। মোটামুটি ভালো চলছে, আর যদি রাজনৈতিক পরিস্থিতি একটু ঠান্ডা থাকে আশা করি বাকি যে কয়দিন আছে ইনশাল্লাহ ভালো চলবে। বাচ্চাদের জন্য মানে চুলের ব্যান্ড দেখছি, একটু ব্যাগ কিনবো। মেলার আর মাত্র 11 দিন বাকি থাকায় আগামী দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি আরও বাড়বে, এমনটাই আশা করছেন আয়োজকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে বিশেষ সংবাদ।
কোনো স্বীকৃতি বা লাইসেন্স ছাড়াই রাজধানীতে হার্বাল চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা ও প্রতারণা। সব রোগের চিকিৎসার আড়ালে মানুষকে সর্বশান্ত করে ছাড়ছে হেকিম কবিরাজ নামের ভণ্ডরা। কোথাও নালিশ করেও কোনো প্রতিকার পান না ভুক্তভোগী প্রতারিতরা। শাহাদাত হোসেন বাপ্পির তোলা ছবিতে নগর প্রতারণা নিয়ে SM ফাজের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব দেখুন। রাজধানীর বিভিন্ন অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হার্বাল চিকিৎসা কেন্দ্র। এসব প্রতিষ্ঠানে ওত পেতে থাকে নাম সর্বস্ব হেকিম কবিরাজরা। গাড়িতে বসেও গোপন রোগের চিকিৎসা দেয় এরা। হঠাৎ হাজির বাংলাভিশনের ক্যামেরা, এরপর গা ঢাকা দেওয়ার চেষ্টা ভণ্ডদের। এসব কবিরাজের সেবা নেন এমন লোকেরাও বলছেন ওরা ভণ্ড, প্রতারক। গ্যাস্ট্রিক আমাশা, ঘন প্রস্রাব, প্রস্রাবের ক্ষয়। যে আপনার আসার পর এটা বোঝা গেল, মানে ইনি যখন এই কথা বললো যে এইসব আসতে রাখবো না, তখন এই মানে বোঝা গেল ইনি অবশ্যই প্রতারণা করতেছে। অনেকে কিডনির সমস্যা করে। আমি নিজের কাছে অনেক প্রতারণা করছি। মানুষকে ধোকা দিয়ে টাকা নাই। ওষুধ হলো 200 টাকা দিয়েছি 500 টাকা, অনেক 300 টাকা কম নাই। অনেক মানুষের হয়রানি করে, আল্লাহর নামে কসম খাইয়ে বিক্রি করে। এটা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই না। একদম বাজে এগুলা। উদাহরণ বংশে যে যোগ মুখ এটি আইনে দিল স্যাম্পল শু ওষুধ বুয়া। আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই দৃশ্যই বলে দিচ্ছে এরা হাকিম কবিরাজ কিছুই না। বাংলাভিশনের ক্যামেরা দেখে তেমনই এক হেকিমের ভোঁদড়। অবশ্য এই ভণ্ডদের দাবি তারা শুধু ওষুধ খাওয়ার পরামর্শ দেন আর রোগীদের আকৃষ্ট করতে ব্যবহার করেন কিছু অশ্লীল ছবি। কোনো সার্টিফিকেট না থাকলেও অভিজ্ঞতার বড়াই আছে তাদের। নিয়ম বলে দিই। কি নিয়ম, কিসের নিয়ম বলেন? আপনি দেখতেছেন না নিয়ম বলে দিই, ওষুধ বিক্রি করতেছে। আমি হাকিম না, প্রচারক। এগুলো লোক দেখাতে রাখতে হয় ভাই, বললাম তো কিছু রাস্তা তো নিজেই বোঝেন। না আমরা কোনো হাকিম না, আমরা সেলসম্যান। এই সমস্ত জিনিসের ভিতরে গুণ আছে, আমার কোনোটা নেই। আমার সার্টিফিকেট আছে, টেট লাইসেন্স আছে। আপনারা যেমন খুশি হন, ফ্রি মেন্টগুলি আপনারা খুশি হন, আমি এইভাবে করবো। জাদুর মতো আর্জেন্ট কাজ করি। আর রোগীরা বলছেন এইসবের জন্য দায়ী ওষুধ প্রশাসন। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন। তারা কেন ওইভাবে নজর দিচ্ছে না? জনস্বাস্থ্য নিয়ে এরা যে ছিনিমিনি খেলছে। এ বিষয়ে সংবাদ প্রচার না করতে সাংবাদিককে ম্যানেজ করার দুঃসাহস দেখান তারা। ব্যর্থ হয়ে অবশেষে বাংলাভিশনের সামনে চলে আসে কামাল, হায়দার সহ বন্ড হেকিমদের কয়েক গুরু। সবাই সিস্টেমে চলে, আমারও চলতে হবে। আমি যদি না চলে আমার ব্যবসা করবো না। আপনার সাথে যখন আমার একটা সম্পর্ক হয়ে যাবো, আপনি যখন আমি বলবো যে ভাই আমি কিন্তু এই মাসে দেখা করলাম না, আপনি নিজের তোনও বলবেন না ঠিক আছে কেমন বলবেন, এটা আপনি নিজেও বলবেন। খেয়াল রাখেন আর আপনি দেওয়ার ব্যাপারে আপনি একটু দেখেন। এটা 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 না না বেশ কৌশলে এগোয় বাংলাভিশনের অনুসন্ধান টিম। এখনই কঠোর ব্যবস্থা না নিলে বাড়তেই থাকবে এই প্রতারকদের দৌরাত্ম্য। SM ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। নিচে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কাল আখেরি মোনাজাত, শীতে কাবু হয়ে 4 জন সহ 5 জনের মৃত্যু। সিরীয় শান্তি আলোচনা ব্যর্থ, শেষ দিনেও অগ্রগতি না হওয়ায় হতাশ জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে।
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম দিনে মারা গেছেন 4 জন মুসল্লি, গতরাতে মারা গেছেন 2 জন মুসল্লি। এদিকে শুক্রবার টঙ্গী বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত হন একজন। দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে আবারও মুখর হয়ে উঠেছে তুরাগ তীর। শুক্রবার ফজর নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আমবায়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দুপুরে জুমার নামাজ পড়ান বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে মারা যান 3 জন মুসল্লি। শুক্রবার অসুস্থ হয়ে মারা যান আরও একজন। রাতে মারা যান 2 জন। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। রাজধানীর শিল্পকলায় শেষ হল 8 দিনের জাতীয় পিঠা উৎসব। এদিকে ছায়ানটে সঙ্গীত বিদ্যায়তনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানমালার। জ্যোতিকা ঘোষের রিপোর্ট। শীতের সন্ধ্যায় শ্রোতায় ভরপুর মিলনায়তন। শিল্পীদের সঙ্গে শ্রোতারাও গলা মিলিয়ে গুনগুন করছেন। এ যেন গানের পর গান। সবারই করিয়া আহ্বান, এই স্লোগান নিয়ে ছায়ানটে পালিত হচ্ছে সঙ্গীত বিদ্যায়তনের 50 বছর পূর্তি। সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন স্মৃতিচারণ করলেন ছায়ানটে ধীরে ধীরে এগিয়ে আজকের অবস্থানে আসার জীবন্ত গল্প। আগের মতন মন দিতে সবাই পারছে না, এটা খুবই দুঃখের বিষয়। এমনকি এ কথাও বলা ভালো, শিক্ষকরাও আর আগের মতন মনোযোগী হতে পারেন না। এদিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেষ হয়ে গেল 8 দিনব্যাপী পিঠা উৎসবের সব আয়োজন। পিঠাপুলির এই ঐতিহ্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া নগর জীবনের নতুন প্রজন্মকে পরিচয় করে দিতে প্রতি বছরই আয়োজন করা হয় এই উৎসবের। সমাপনী দিনের এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাহারি রং আর বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলছে 2 দিনের জাতীয় ঘুড়ি উৎসব। সব বয়সী মানুষ অংশ নেন এই ঘুড়ি উৎসবে। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সুজন মাহমুদ। ক্যামেরা ছিলেন ইয়াকুব লিটু। কার না শখ জাগে পাখি হয়ে আকাশে ওড়ার, আর তা সম্ভব না হলেও তাতে কি, ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে যেন উড়িয়ে দিলেন নিজেকে। ঘুড়ি উপর দিকে ওড়ে, তাতে আপনাদের দৃষ্টিও একটু উন্নত হয়। আমাদের প্রচেষ্টা সেই যে আনন্দের মাঝখান দিয়ে নিজের চিন্তাকে আরো ফলপ্রসূ করে নেওয়া। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে তাই আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী ঘুড়ি উৎসবের। ঘুড়ি আর মন একই রকম ভাবে এই অসীম আকাশে, সুন্দর নীল আকাশে উড়ে যাওয়ার মতো, এবং সেখানে কোনো ধরনের অপবিত্রতা, কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের হানাহানি, এই সব কিছুকে ভুলে জাতি ধর্ম নির্বিশেষে মানে একাকার হয়ে যাওয়া। আমি এত আনন্দ মনে হয় কোনোদিন পাই নাই। এত ভালো লাগছে। আমি ছোটবেলায় শুধু আমার বাবাকে শুনতাম ঘুড়ি উড়াতো, কিন্তু আমি জানি না যে ঘুড়ি উড়াতে এত ভালো লাগতো। তাহলে আমি ছোটবেলায় ঘুড়ি উড়াতাম পড়াশোনা বাদ দিয়ে। সাগরের সৌন্দর্যের সাথে সাথে এই ঘুড়ি উড়ানোর যে একটা আলাদা ইমেজ আছে বা আনন্দ, এটা মানে যোগ করবে। সবাই তো ব্যস্ত থাকে সবকিছু নিয়ে, এ ধরনের উৎসব হলে একটু সবার মুখে হাসিটা ফুটে আর কি, মজা লাগে, এটাই সবচেয়ে বেশি। ধর্ম যার যার আর উৎসব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজন করা হলো ঘুড়ি উৎসবের। সামনে সমুদ্রের বিশালতা আর উপরে আকাশের অসীমতায় নিজের ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ঠিক এর মতোই মনটাকে অনেক বড় করবে, এমনটাই প্রত্যয় এখানে আসা প্রত্যেকটা মানুষেরই। সুজন মাহমুদ, বাংলা ভিশন, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার। জীবনের হিসেব পাল্টে গেছে সরকারি তিতুমির কলেজের হিসাব বিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র তানভীর হোসাইনের। ব্লাড ক্যান্সার আক্রান্ত তানভীর শুয়ে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিছানায়। তার চিকিৎসার জন্য দরকার 1 কোটি টাকা, যা জোগানোর সামর্থ্য নেই তার পরিবারের। তাই অসহায় পরিবারটি তাকিয়ে রয়েছেন সমাজের বিত্তবানদের দিকে। বিস্তারিত সেতু আহমেদের রিপোর্টে। পড়াশোনা করে নামকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্ন ছিল তানভীরের, কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারণব্যাধি ক্যান্সার। তাই শুধু শিক্ষা নয়, জীবনের আলো নিভে যেতে পারে সেই ভাবনায় তার 2 চোখ অশ্রুসিক্ত।
গত 2 মাস ধরে তানভীরের ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হেমাটোলজি বিভাগের 4 নম্বর বেড। শারীরিকভাবে নুয়ে পড়লেও মনের জোরে স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাবার। ডাক্তাররা জানিয়েছেন তানভীরের চিকিৎসায় দরকার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এতে খরচ পড়বে 1 কোটি টাকা। কিন্তু এত টাকা কোথায় পাবে পরিবারটি? ছেলেকে আপনারা সবাই সহযোগিতা করেন। একমাত্র সন্তানকে হারাতে হবে ভাবতেই পারছেন না মা। সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়ালে সুস্থ হয়ে উঠতে পারে দরিদ্র মেধাবী এই ছেলেটি। তানভীরকে সাহায্য পাঠাবার ঠিকানা তানিয়া ইসলাম, হিসাব নম্বর 19310100643997, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা। চাইলে ফোনও করতে পারেন 019365160006 ও 0171610812 নম্বরে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ব্যর্থ হলো জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া সিরীয় শান্তি আলোচনা। প্রথম দফা আলোচনার শেষ দিনেও সিরিয়ার সরকার ও বিদ্রোহী জোটের বৈঠকে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা। তবে আগামী 10 ফেব্রুয়ারি আবারও বৈঠকে বসতে রাজি হয়েছে উভয় পক্ষ। আর দ্বিতীয় দফা সেই আলোচনা আরও বেশি পরিকল্পিত ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। 5 দিনব্যাপী আলোচনার শেষ দিন শুক্রবার দুই পক্ষের তীব্র মতবিরোধ দেখা দেয়। এমনকি অবরুদ্ধ শহর হোমসে ত্রাণবহর ঢুকতে দেওয়ার বিষয়টিতে সমঝোতা হয়নি দুই পক্ষের। তবে বৃহস্পতিবার সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে সরকার ও বিদ্রোহী জোট। এদিকে বিভিন্ন ইস্যুতে দুই পক্ষ একমত না হলেও বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত লাখতার ব্রাহিমি। এবারে খেলার সংবাদ। ক্রিকেট। দায়িত্বহীন ক্রিকেটারদের জবাবদিহিতার মধ্যে আনতে বিসিবিকে উদ্যোগী হওয়ার তাগিদ দিলেন ক্রিকেট বিশ্লেষকরা। দলের স্বার্থহানি হয় এমন কর্মকাণ্ডের জন্য ক্রিকেটারদের শাস্তির কথা বলেছেন সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও খালেদ মাহমুদ সুজন। তারা মনে করেন ঢাকা টেস্টের চরম হতাশাজনক ছিল মুশফিকদের খেলা। মানিক মাহমুদের রিপোর্ট। টেস্ট ক্রিকেট সময়ের খেলা, কিন্তু এই কথাটা বেমালুম ভুলে ওয়ানডে আর টি20 স্টাইলে খেলতে গিয়ে ঢাকা টেস্টে চরম দায়িত্বহীনতার পরিচয় দেয় মুশফিক তামিমরা, যার খেসারত শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক পরাজয়। মুশফিকদের এমন ব্যর্থতাকে চরম অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও খালেদ মাহমুদ। বাংলাদেশের ব্যাটসম্যানরা আমাদের হার্ড বাউন্সিং উইকেট আমরা অভ্যস্ত না, এবং যার জন্য তারা কিন্তু খুব ভার্নারেবল। ক্যাপ্টেন, তার কাছে এক্সপেকটেশন অনেক বেশি। হি ওয়াজ আউট টুয়াইস। ওই শট এরপরে একটা, আমি তো মনে করি যদি অস্ট্রেলিয়ান টিম হতো, আই এম অ্যাফ্রেড হি উড ডেফিনেটলি বিন ড্রপড। যেভাবে বাংলাদেশ ব্যাটসম্যানরা আউট হয়েছে এটা একটা ক্রাইমই হয়েছে। আমি মনে করি ব্যাকফুটে যে আমাদের প্রবলেম বা আমরা শর্ট বোলিং প্রবলেম, এটা কিন্তু আমাদের সময় থেকেই একটা সমস্যা ছিল। তো আমার মনে হয় এই সমস্যা তখন থাকার কথা না, কারণ ছেলেরা এটা যথেষ্ট ট্রেনিং করে। টেস্ট ক্রিকেটে ক্রমশ উন্নতির সময় ক্রিকেটারদের পেশাদারিত্বের উদ্দেশ্যে সম্মান খুনের উদ্বেগ বাংলাদেশের। তাই দায়িত্বহীন ক্রিকেটারদের জবাবদিহিতার উপর গুরুত্ব দেন দুই বিশ্লেষক। কিছু কিছু প্লেয়ার আমার দেশে আছে, মনে হয় তারা নিজেদেরকে গেমের থেকে বড় মনে করে। এটার কারণ তারা বিভিন্ন ক্লাবে খেলে, সেই ক্লাবের অফিসিয়ালরাই আবার ক্রিকেট বোর্ডে আছে। জবাবদিহিতার ব্যাপারটা এটা থাকতেই হবে বোর্ডে, এটা নাই বলেই আমাদের অনেক জায়গায় আমরা পিছিয়ে যাই। তো আমার মনে হয় যে আমাদের এই বোর্ডে আমরা জবাবদিহির ব্যাপারটা অবশ্যই করবো, কারণ দে হ্যাভ বিন পেইড ভেরি ভেরি গুড। পানিশমেন্ট তো না, দরকার হলে ইফ সামবডি ইজ নট পারফর্মিং ওয়েল, সে যত বড় খেলোয়াড়ই হোক। আমরা কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো এখনও হইনি। সেখানে দু একটা মেসেজ দেওয়া যেতে পারে, তুমি বাইরে থেকে খেলা দেখো। ক্রিকেটারদের দেশপ্রেম না থাকার অভিযোগ ভিত্তিহীন, তবে প্রাপ্য সম্মানের মাপকাঠি তাদের যোগ্যতা। তাই চট্টগ্রামে মুশফিকদের টেস্ট টেম্পারমেন্টে সক্ষমতা ফুটে উঠলে ঢাকা টেস্ট যে দুঃস্বপ্ন ছিল তা প্রমাণ হবে বলেও মনে করেন তারা। সামনের দিকে তাকাতে হবে, এবং সামনে যে টেস্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি সেখানে জিতা হারি যাই করি না আমরা যাতে সেরকম একটা মাইন্ডসেট নিয়ে নামি, সেরকম একটা চিন্তা নিয়ে যাবি যে উই আর রিয়েলি হেয়ার। তো আমরা শ্রীলঙ্কা একটা হার্ড টাইম দিতেই মাঠে আসছি, এবং উই উইল প্লে আওয়ার বেস্ট ক্রিকেট।
ক্রিকেটের স্বার্থেই শুধু দলীয় অনুশীলন নয়, ব্যক্তিগত মান উন্নয়নে ক্রিকেটারদের স্ব-উদ্যোগে ভুল ত্রুটি শুধরে নেওয়ার পরামর্শ দেন সাবেক অধিনায়করা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।